হ্যালো বন্ধুগণ, আমি সাধনা সম্পূর্ণ নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি তেল ছাড়া পাকা আমের পোয়া পিঠে। পোয়া পিঠে খেতে মন চাইলে পাকা আম দিয়ে একদম ঝাঁকানাকা করে ঝটপট করে এইভাবে পোয়া পিঠে বানিয়ে খেয়ে দেখতে পারো। বানানো যেমন সোজা, খেতেও তেমন টেস্টি হয়। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কোথাও স্কিপ করো না কিন্তু, তাহলে আসল জায়গাগুলো মিস করে যাবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো বন্ধুগণ, সম্পূর্ণ তেল ছাড়া পাকা আমের পোয়া পিঠে বানানোর জন্য এখানে দেখো আমি নিয়েছি বেশ অনেকগুলো পাকা পাকা হিমসাগর আম। তবে এতগুলো হিমসাগর আম আমার লাগবে না, এখান থেকে মাত্র দুটো হিমসাগর আম দিয়ে আজকের পোয়া পিঠেগুলো আমি বানাবো। আম দুটোকে প্রথমে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে খোসাটাকে খুব সুন্দর করে ছুলে নিতে হবে। তো তারপরে আম দুটোকে ঠিক এইভাবে একদম ছোটো ছোটো পিস করে কেটে নিতে হবে, তাহলে মিক্সিং জারে পেস্ট করে নিতে সুবিধা হবে। তো এখন এই আমের পিসগুলোকে আমি পেস্ট করে নেব। তার জন্য সমস্ত আমের পিসগুলোকে একদম ঝাঁকানাকা করে ঝটপট করে দেখো মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। তো এখন এই আমের মধ্যে দিতে হবে চিনি। আর হিমসাগর আম যেহেতু প্রচণ্ড মিষ্টি খেতে হয়, চিনিও কম লাগে, তাই এখানে আমি হাফ বাটি দিয়ে দিলাম চিনি। চিনির পরিমাণটা তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সে অনুসারে এখানে চিনিটা অ্যাড করে দেবে। আর হিমসাগর আম যেহেতু প্রচণ্ড মিষ্টি হয়, তাই এখানে আমি হাফ বাটি চিনি অ্যাড করে দিলাম। কোনো রকম জল কিন্তু দেওয়া যাবে না। জল ছাড়া মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে আম আর চিনিটাকে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে, যাতে আমের মধ্যে কোনো রকম বড় বড় দলাভাব না থাকে। আম আর চিনিটাকে দেখো একদম মিহি করে পেস্ট করে নিয়েছি, খুব সুন্দর একটা স্মুথ পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে। তো এখন এই আমের পেস্টটাকে একটা সাইডে আমি রেখে দিলাম। আর আজকের এই পোয়া পিঠেগুলো আমি আতপ চাল দিয়ে বানাবো, তাই এখানে দেখো একটা মিক্সিং বোলের মধ্যে আমি এক বাটি আতপ চালকে সারা রাত জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এই আতপ চালগুলোকে সারা রাত জলের মধ্যে ভিজিয়ে রাখার কারণে চালটা দেখো ফুলে একদম ডবল হয়ে গেছে আর বেশ অনেকটা নরমও হয়ে গেছে। তবে হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে 2 থেকে 3 ঘন্টা অবশ্যই কিন্তু আতপ চালগুলোকে একটু জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে, তাহলে চালটা বেশ অনেকটা নরম হয়ে যাবে। এই স্টিলের বাটির এক বাটি মেপে আমি আতপ চাল নিয়েছিলাম, তবে চালের পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো এখন এই আতপ চালটাকে 3-4 বার খুব ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। তারপরে চালটাকে ধোয়ার পরে চালের মধ্যে যে জলটা থাকবে সেই জলটাকে অবশ্যই কিন্তু খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে, যাতে চালের মধ্যে কোনো রকম জল না থাকে। তো এখন এই ভেজানো আতপ চালগুলোকে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। তার জন্য দেখো এখানে নিয়েছি একটা মিক্সিং জার। এই মিক্সিং জারের মধ্যে আমি আম পেস্ট করেছিলাম, সেই মিক্সিং জারের মধ্যে সমস্ত ভেজানো আতপ চালগুলো দিয়ে দেবো। আর আতপ চালটাকে পেস্ট করার সময় কিন্তু একদমই সামান্য পরিমাণে জল দিতে হবে। জাস্ট 3 থেকে 4 চামচের মতো একটু জল দিতে হবে। জলের পরিমাণটা যেন বেশি না হয়ে যায়, কারণ আমাদের একটা গাঢ় ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করতে হবে। ব্যাটারটা যেন একটুও পাতলা না হয়ে যায়। তার জন্য দেখো একদমই সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। তারপরে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে একদম মিহি করে আতপ চালটাকে পেস্ট করে নিতে হবে, যাতে চালের মধ্যে কোনো রকম দানা দানা ভাব না থাকে। একটা স্মুথ ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। তো দেখো একদমই কিন্তু মিহি আর স্মুথ একটা ব্যাটার কিন্তু তৈরি হয়েছে, একদম মাখনের মতো একটা ব্যাটার কিন্তু তৈরি হয়েছে। তো বন্ধুগণ, আতপ চালটাকে ঠিক এইভাবে একদম মাখনের মতো করে পেস্ট করে নিতে হবে। আর ঠিক এরকম একটা গাঢ় ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করতে হবে। ব্যাটারটা যেন এর থেকে বেশি পাতলা না হয়ে যায়, এরকম করে গাঢ় করে ব্যাটারটাকে তৈরি করতে হবে, তাহলে পোয়া পিঠেগুলো কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। সমস্ত চালের ব্যাটারটাকে একটা মিক্সিং বোলের মধ্যে আমি ঢেলে নিলাম। তো এখন আমি এর মধ্যে আমের পেস্টটাকে মেশাবো। আমের মধ্যে আমি চিনি দিয়ে আমটাকে একদম মিহি করে পেস্ট করে রেখেছিলাম। তো এখন অল্প অল্প করে আমের পেস্ট দিয়ে খুব ভালো করে এরকম একটা চামচ অথবা একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব সুন্দর করে ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। একবারে কিন্তু সবটুকু আমের পেস্ট আমি দেবো না, অল্প অল্প করে দিয়ে মেশাবো। বন্ধুগণ, পোয়া পিঠা খেতে ইচ্ছে করলে এই পদ্ধতিতে একবার পাকা আমের পোয়া পিঠে বানিয়ে খেয়ে দেখতে পারো। বানানো যেমন সোজা, খেতেও তেমন টেস্টি হয়, তা আবার তেল ছাড়া। তেল ছাড়া যে এত সুন্দর পাকা আমের পোয়া পিঠে তৈরি হয়, একবার দেখলেই বানাতে ইচ্ছে করবে, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। তো দেখো অল্প অল্প করে সমস্ত আমের পেস্টটাকে আমি চালের ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালো করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নেব। খুব সুন্দর করে দেখো এইভাবে কিন্তু আমের পেস্টটাকে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। আমি তো চামচের সাহায্যে একদম ঝাঁকানাকা করে মিশিয়ে নিলাম। তোমরা তোমাদের সুবিধা মতো হ্যান্ড উইস্কের সাহায্যে বা কাঁটা চামচের সাহায্যেও মিশিয়ে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। ব্যাটারের ঘনত্বটা তোমরা দেখে বুঝতে পারছো, ঠিক এরকম একটা গাঢ় ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করতে হবে, তবেই কিন্তু পোয়া পিঠেগুলো একদম পারফেক্ট তৈরি হবে। তো এখন এই ব্যাটারের মধ্যে দিতে হবে স্বাদ মতো লবণ, তার সাথে দিতে হবে 1 চামচের 3 ভাগের 1 ভাগ বেকিং সোডা, তার সাথে দিয়ে দেবো 1 চামচের 3 ভাগের 1 ভাগ বেকিং পাউডার। যতটা পরিমাণে আমি বেকিং সোডা দিয়েছি ঠিক ততটা পরিমাণে দিয়ে দিলাম বেকিং পাউডার। তারপরে খুব ভালো করে একদম ঘোটানাটা করে লবণ, বেকিং সোডা, বেকিং পাউডারটাকে খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। আর এই বেকিং সোডা, বেকিং পাউডারের কোনো রকম দলা দলা ভাব যেন ব্যাটারের মধ্যে না থাকে। 4 থেকে 5 মিনিট সময় ধরে কন্টিনিউ এইভাবে ঘোটানাটা করে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকম দলা দলা ভাব না থাকে। আর তোমরা দেখে বুঝতে পারছো, ঠিক এরকম একটা স্মুথ ব্যাটার আর ঠিক এইরকম একটা গাঢ় ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করতে হবে, তবেই কিন্তু পোয়া পিঠেগুলো একদম পারফেক্ট তৈরি হবে।
তো বন্ধুগণ, আজকে যেহেতু আমি সম্পূর্ণ তেল ছাড়া পোয়া পিঠেগুলোকে বানাবো, তাই এখানে দেখো নিয়েছি স্টিমার। স্টিমারের গায়ে খুব ভালো করে একটু সাদা তেল ব্রাশ করে নিতে হবে, তাহলে পিঠেগুলোকে যখন তুলবো একটা পিঠেও কিন্তু লেগেও যাবে না, ভেঙেও যাবে না। খুব ভালো করে সাদা তেল ব্রাশ করা হয়ে গেলে পরিমাণ মতো ব্যাটার প্রত্যেকটা খোপের মধ্যে দিয়ে দিতে হবে। একেবারে কিন্তু ভরে ভরে দেবো না, কারণ পোয়া পিঠেগুলো ফুলে একদম ডবল হয়ে যাবে। তো তার জন্য পরিমাণ মতো ব্যাটার এইভাবে প্রত্যেকটা খোপের মধ্যে দিয়ে স্টিমারটাকে ধরে খুব ভালো করে একটু ঝাঁকানাকা করে ট্যাপ ট্যাপ করে দিতে হবে। এতে ব্যাটারটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে, পোয়া পিঠাগুলো কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে। তো এইভাবে ব্যাটারটাকে দিয়ে খুব ভালো করে একটু ট্যাপ ট্যাপ করে দিতে হবে। ঠিক একই রকমভাবে আরও একটা স্টিমার আমি রেডি করে নেব। ঠিক একই রকমভাবে আরও একটা স্টিমার আমি নিয়েছি, তারপরে প্রত্যেকটার মধ্যে খুব সুন্দর করে একটু সাদা তেল ব্রাশ করে দেবো। এইভাবে একটু তেল ব্রাশ করে দিলে পিঠেগুলো খুব সহজে উঠে আসবে, একটুও কিন্তু লেগেও যাবে না, ভেঙেও যাবে না। তারপরে পরিমাণ মতো ব্যাটার এর মধ্যে দিয়ে দিতে হবে, একেবারে কিন্তু ভরে ভরে দেবো না, একটু ফাঁকা রেখে রেখে দেবো, কারণ ভাপানোর পরে পিঠেগুলো কিন্তু একদম ফুলের ডবল হয়ে যাবে। তার জন্য একটু ফাঁকা রেখে রেখে এইভাবে ব্যাটারটাকে দিয়ে দিতে হবে। আর আজকের এই পোয়া পিঠেগুলো আমি এরকম স্টিমারে ভাপিয়ে করছি, তোমরা চাইলে কিন্তু ছোট ছোট যে স্টিলের বাটিগুলো হয় তার মধ্যে ঠিক একই পদ্ধতিতে ব্যাটার দিয়ে ভাপিয়ে তৈরি করতে পারো, তাতেও কিন্তু তেল ছাড়া পোয়া পিঠেগুলো কিন্তু একদমই সুন্দরভাবে তৈরি হবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। তো এখন আমি পোয়া পিঠেগুলোকে ভাপিয়ে নেব, তার জন্য দেখো সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াইতে আগে থেকে বেশ কিছুটা জল আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম। জলটা যখন টকবক করে ফুটতে শুরু করেছে তখন একটা মাত্র স্টিমার এইভাবে কড়াইয়ের মধ্যে খুব সাবধানে দিয়ে দেবো। তো তারপরে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে 6-7 মিনিট সময় ধরে পিঠেগুলোকে ভাপিয়ে নিতে হবে, তাহলে দেখবে পিঠেগুলো খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে যাবে। তো এখন আমি তোমাদের 6-7 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখাচ্ছি। পিঠেগুলো দেখো কত সুন্দর ফুলে একদম ডবল হয়ে গেছে, একেবারেই কিন্তু তেলে ভাজা পোয়া পিঠের মতো দেখতে লাগছে, একেবারেই কিন্তু বলের মতো গোল গোল তৈরি হয়, খেতেও কিন্তু দারুণ লাগে। যারা তেলে ভাজা খেতে একদমই পছন্দ করে না, এইভাবে পোয়া পিঠে বানিয়ে খেতে পারো, খেতে কিন্তু দারুণ লাগে। তো তারপরে এই সময় একটু চেক করে দেখতে হবে পিঠের ভেতরে কাঁচা ভাব আছে কিনা। তো তার জন্য একটা কাঠি দিয়ে চেক করে দেখলাম, কাঠির গায়ে লেগে নেই, মানে পিঠেগুলো খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে। তো একে একে দুটো স্টিমারের পিঠে দেখো খুব সুন্দর করে ভাপিয়ে নিলাম, তবে একবারে কিন্তু দুটো স্টিমার কড়াইতে বসাতে যাবে না, তাহলে নিচের পিঠেগুলো ফুলে গিয়ে উপরের স্টিমারে লেগে গিয়ে নিচের পিঠেগুলো খারাপ হয়ে যাবে। তার জন্য একটা করে স্টিমার কড়াইতে বসিয়ে পিঠেগুলোকে ভাপিয়ে নিতে হবে। কত সুন্দর দেখো একদম গোল গোল তৈরি হয়েছে, একদমই কিন্তু হালকা ফুলকা অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার তৈরি হয়, খেতেও কিন্তু দারুণ লাগে। তো এইভাবে একে একে সবগুলো পোয়া পিঠেকে আমি একটা স্প্যাচুলার সাহায্যে খুব সুন্দর করে তুলে নেব। কত সহজে দেখো পিঠেগুলো উঠে আসছে, একটুও কিন্তু লেগেও যাচ্ছে না, ভেঙেও যাচ্ছে না। তো অবশ্যই কিন্তু স্টিমারের গায়ে অবশ্যই কিন্তু একটু সাদা তেল লাগিয়ে নিতে হবে। আর তোমরা যদি বাটির মধ্যে ভাপাও তবে বাটির মধ্যেও কিন্তু অবশ্যই একটু সাদা তেল লাগিয়ে নিয়ে তারপরে ব্যাটারটাকে দিয়ে এইভাবে ভাপিয়ে নেবে, তাহলে দেখবে পিঠেগুলো কিন্তু খুব সহজে উঠে আসবে, একটুও কিন্তু ভেঙে যাবে না। সবগুলো পিঠেকে ঠিক এইভাবে আমি তুলে নেব। আর পিঠেগুলো দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি টেস্টি হয়। এই পদ্ধতিতে তোমরা একবার বাড়িতে পোয়া পিঠে বানিয়ে খেয়ে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। তো বন্ধুগণ, ভাপানো এই পাকা আমের মালপোয়া পিঠেগুলো তেলে ভাজা মালপোয়া পিঠের থেকে কোনো অংশেই কম নয়। কত সুন্দর দেখো একদম বলের মতো ফুলকো ফুলকো হয়েছে, আর একদমই কিন্তু নরম তুলতুলে অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার তৈরি হয়, যার কারণে বাড়ির ছোট থেকে বড় সবাই একদম মজা করে খেয়ে নেবে। তো এই পদ্ধতিতে তোমরা একবার তেল ছাড়া পাকা আমের মালপোয়া পিঠে বানিয়ে খেয়ে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। একটি পিঠে তোমাদের ছিঁড়ে দেখিয়ে দেবো, তাহলে তোমরা বুঝতে পারবে পিঠেগুলো কতটা নরম তুলতুলে অসংখ্য ছিদ্রযুক্ত আর স্পঞ্জি তৈরি হয়। তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করব, আজকের এই পাকা আমের মালপোয়া পিঠে রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।